আচ্ছা, তো গতদিন আমরা যেটা দেখলাম যে কিভাবে একটা সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে বার কাট অফ করতে হয় সেটা। তো আজকে আমরা ওইটাই আরেকটু জাস্ট কন্টিনিউ করব, বার কাট অফ পয়েন্টগুলো নিয়ে, প্লাস হচ্ছে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলবো। আজকে ওরকম কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম বা ওরকম কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এর আগে যে বার কাট অফ গুলো আমরা দেখলাম, ফার্স্টে আমরা চিন্তা করছিলাম যে থিওরিটিক্যালি কিভাবে বার কাট অফ করা যায় সেটা। তারপরে প্র্যাকটিক্যাল কিছু কনসিডারেশন চিন্তা করে, যে যে জায়গায় আমার মোমেন্ট ক্যাপাসিটি ক্রিটিক্যাল সেখান থেকে ডেভেলপমেন্ট লেন দূরে, অথবা যেখানে যে কেটে ফেলতে পারি থিওরিটিক্যালি সেখানে 12 ডিবি অথবা ডি ডিস্টেন্স দূরে, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া চেক করে করে আসলে আমরা রিইনফোর্সমেন্ট গুলোকে কাটার চিন্তা করছিলাম। তো সেটা ছিল মোটামুটি ডিটেইলড একটা ক্যালকুলেশন। এসিআই কোড আমাদেরকে এছাড়া আরেকটা ওয়ে বলে, যেটা সিম্পলিফাইড এসিআই কোড রিকোয়ারমেন্ট। এইটা ব্যবহার করার আগে একটা জিনিস তোমাদেরকে জাস্ট বলে দিই, সেটা হচ্ছে এটা আসলে সব জায়গায় ভ্যালিড না। কোন কোন জায়গায় ভ্যালিড সেটা এখানে খুব ক্লিয়ারলি আমি লিখে দিচ্ছি, যে যদি নিয়ারলি ইকুয়াল স্প্যান হয় সেই ক্ষেত্রে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যদি হয় সব বিমের উপর, তখন এটা আসলে ভ্যালিড। তো এটা যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারবো না, এই দুটা কন্ডিশন স্যাটিসফাই করলে দেন হচ্ছে হলো আমরা এটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এইখানে আমি ফার্স্টে এই জিনিসটাকে একটু ব্যাখ্যা করি, তারপরে হচ্ছে এটাকে ব্যাখ্যা করি। তো যদি এটাকে একটা এক্সটার্নাল স্প্যান ধরি, আর এটা হচ্ছে একটা ইন্টারনাল স্প্যান বা ইন্টেরিয়র স্প্যান যাই বলো, সাপোর্টে আবার নেগেটিভ রিইনফোর্সমেন্ট লাগে, আবার এই সাপোর্টেও নেগেটিভ রিইনফোর্সমেন্ট লাগে। আর এই জায়গাটা যেটা মিড স্প্যান, সেখানে পজিটিভ রিইনফোর্সমেন্ট প্রয়োজন হবে। তো এই যে নেগেটিভ রিইনফোর্সমেন্ট, পজিটিভ রিইনফোর্সমেন্ট, এগুলো কোথায় কোথায় কাটবো সেটার জন্য একটা সিম্পলিফাইড গাইডলাইন আমাদেরকে বলে দেয়, যে এক্সটেরিয়র সাইডে যদি নেগেটিভ রিইনফোর্সমেন্ট প্রয়োজন হয়, সেটা ফেস থেকে L/4 ডিস্টেন্সে কেটে দেওয়া যায়। এখানে L1টা হচ্ছে হলো স্প্যান। একইভাবে যখন আমার ইন্টেরিয়র নেগেটিভ রিইনফোর্সমেন্ট আসে, সেই নেগেটিভ রিইনফোর্সমেন্টটা L1/3 ডিস্টেন্সে কেটে ফেলা যায়। এটা হচ্ছে হলো এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ফেজ। তাহলে একইভাবে আমরা যদি সেকেন্ড ফেজটায় দেখি, সেকেন্ড স্প্যানটায়, তাহলে এটা হবে L2/3, যেহেতু এখানে স্প্যান হচ্ছিল L, এবং এখানে হচ্ছিল L2/3, যেহেতু এটা ইন্টেরিয়র স্প্যান, এদিকে আর কন্টিনিউ করতেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হলো নেগেটিভ রিইনফোর্সমেন্ট গুলো আমাকে কিভাবে কেটে ফেলবো সেটা। এখন যদি চিন্তা করো পজিটিভ রিইনফোর্সমেন্ট, সেটাকে কিভাবে কাটা যায়, তো সেইটাকে বলা হচ্ছে যে আমরা কাটতে পারবো, এখানে সব রিইনফোর্সমেন্টই থাকবে, এখানেও মোটামুটি সব রিইনফোর্সমেন্টই কন্টিনিউ করবে, যেটা হচ্ছে তোমার লাস্ট সাপোর্ট যেটা সেখানে। এখানে মিনিমাম হচ্ছে 6 ইঞ্চ পরিমাণ তোমাকে সাপোর্টের ভিতরে রিইনফোর্সমেন্টটাকে ঢুকা দিতে হবে, এটা মিনিমাম। এর চেয়ে বেশি যদি দিতে চাও কোনো সমস্যা নাই, বাট মিনিমাম 6 ইঞ্চি। আর কিছুটা রিইনফোর্সমেন্ট তুমি সাপোর্টের কাছাকাছি এসে কেটে ফেলতে পারবা। তো এখানে এসে আমরা কেটে ফেলতে পারবো, এবং কাটার দূরত্বটা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে L1/8। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে হলো যে আমি বললাম যে কিছুটা রিইনফোর্সমেন্ট কাটবা, মানে কিছুটা বলতে আসলে গাইডলাইন কি বলে, বলতেছে যে ইন হুইচ নট মোর দ্যান অ্যাবাউট 1/2 অফ দ্য টেনসাইল স্ট্রেংথ ইজ টু বি কাট অফ। তার মানে ম্যাক্সিমাম তুমি 50% রিইনফোর্সমেন্টকে কেটে ফেলতে পারবা, এখানে 50% রিইনফোর্সমেন্টকে তুমি ম্যাক্সিমাম কাটতে পারবা, নট মোর দ্যান 50%। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাদেরকে মোটামুটি বুঝতে হবে, যে যখন আমাদের পজিটিভ রিইনফোর্সমেন্ট কাটবো, সেটা L1/8 ডিস্টেন্সে কাটবো। একইভাবে এই পজিটিভ রিইনফোর্সমেন্টটা যখন কাটবো, এই সাপোর্ট থেকে L1, L/8, যেটা এখানের জন্য L2/8 ডিস্টেন্সে, বা এটার জন্য L2/8 ডিস্টেন্সে কেটে ফেলতেছে। এখানে কয়েকটা জিনিস একটু ভালো করে খেয়াল করো, যে এই সাপোর্ট আর এই সাপোর্টে যে রকম কাটতেছি, এই সাপোর্টে কিন্তু একইভাবে কাটতে পারতেছি না, এটা হচ্ছে এক্সটেরিয়র।
আর এটা হচ্ছে ইন্টেরিয়র। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, দুইটা স্প্যান একই রকম না। আচ্ছা, এখন এই যে এক্সটেরিয়র সাপোর্টের কন্ডিশনটা, এখানে আরো কিছু জিনিস বলা আছে। সেটা হলো the beam at the exterior support at the left is shown to be simply supported। তার মানে এই যে জায়গাটা দেখাইছে হ্যাচ করা, এটা আসলে বোঝাচ্ছে হলো একটা সিম্পলি সাপোর্টেড কন্ডিশন। ঠিক আছে, তার মানে সিম্পলি সাপোর্টেড যদি হয় এই জায়গাটা, তাহলে এই L1/4 এই কন্ডিশনটা ফুলফিল করবে। কিন্তু যদি এটা একটা কলাম হয় অথবা এটা একটা কংক্রিট ওয়াল হয়, তখন হচ্ছে ইন্টেরিয়র স্প্যানের যে নিয়ম কানুন আছে L/3 এই জিনিসগুলো এইখানেও অ্যাপ্লিকেবল হবে। সেটাই বলা হচ্ছে যে ইফ দ্য বিম ইজ মনোলিথিক উইথ এক্সটেরিয়র কলাম, তার মানে যদি এটা একটা কলাম হতো তাহলে কি হবে, or with a concrete wall at the end, details for a typical interior span would be used for the end span as well। তার মানে এই ছবিতে এইটা বোঝাচ্ছে হলো সিম্পলি সাপোর্টেড, এটা হচ্ছে কলাম, ইন্টেরিয়র কলাম, এটা ইন্টেরিয়র কলাম। সেটা ধরে নিতে পারো যে একটা ম্যাসোনারি সাপোর্ট বা ব্রিক ওয়ালের সাপোর্ট, তাহলে এভাবে L1/4 কাটবে। কিন্তু এটাও যদি একটা কলাম হতো তাহলে এটা L1/3 হয়ে যেত। এটাই হচ্ছিল বার কাট অফের সবচেয়ে সিম্পল মেথড, কিন্তু এখানে কিছু লিমিটেশন আছে, যে ইকুয়াল স্প্যান হতে হবে, নিয়ারলি ইকুয়াল, আর হচ্ছিল ইউনিফর্মলি লোডেড থাকতে হবে। পয়েন্ট লোড বা এরকম কিছু থাকলে এটা কাজ করতে হবে। আচ্ছা, এখন বলো এই জায়গায় কারো কোনো কনফিউশন আছে? তো কথাবার্তা বলো, আজকে ইন্টারনেট একটু প্রবলেম করতেছে। না স্যার। এখন এই যে সিস্টেমটা বলা হলো, এইখানে আমরা যেটা করতেছি যে রিইনফোর্সমেন্টটাকে কেটে ফেলতেছি। স্যার মনোলিথিকটা কি? মনোলিথিক উইথ এক্সটেরিয়র কলাম। আচ্ছা, মনোলিথিক হচ্ছিল কাস্টিং প্রসিডিউর। আমরা জেনারেলি যেটা করি যে বিম কলাম যখন আমরা জয়েন্ট তৈরি করি তখন একই সাথে কাস্টিং করা হয়। বিম এবং কলামের এই জায়গাটাকে একই সাথে কাস্টিং করা হয়, কংক্রিট ঢালাই করা হয়। তো একই সাথে যখন ঢালাই করা হয় সেটাকে বলা হচ্ছিল মনোলিথিক কাস্টিং। তো এইখানে আমরা যেটা করতেছিলাম যে সরাসরি বারটাকে কেটে ফেলতেছি। আর একটা ওয়েতে করা যায় এই বার কাট অফ না করে আমরা যদি বেন্ড করে দিই। কিভাবে বেন্ড করা যায়, আমি জানি যে আমার পজিটিভ রিইনফোর্সমেন্ট নিচে প্রয়োজন হবে। পজিটিভ রিইনফোর্সমেন্টটা মিড স্প্যানে দরকার, আর নেগেটিভ রিইনফোর্সমেন্টটা হচ্ছিল এই জায়গাতে উপরে দরকার। এখন পজিটিভ রিইনফোর্সমেন্টটা আমরা জানি যে এইখানে প্রয়োজন হবে না। তো আমরা যদি পজিটিভ রিইনফোর্সমেন্টটাকে এরকম বাঁকা করে উপরে নিয়ে আসি, সেটাও একটা প্রসিডিউর বলতে পারি, যেটাকে আমরা ক্র্যাঙ্কড বার বলি, সিকেডি বার। এইখানে পজিটিভ রিইনফোর্সমেন্টকে আমরা ক্র্যাঙ্ক করে উপরে নিয়ে আসতে পারি, এখানেও ক্র্যাঙ্ক করে উপরে নিয়ে আসতে পারি। তো এইটা তোমাদের যদি ডিজাইন করতে হয় কিভাবে করবা, ধরো আমি পজিটিভ রিইনফোর্সমেন্টের জন্য ধরে নিলাম আমি যে 4টা রিইনফোর্সমেন্ট পাইছি, জাস্ট এক্সাম্পল হিসেবে ধরে নিলাম। তার মানে এইখানে ধরো 4টা বার দিলা, যে আমি 4টা ধরো 7 নাম্বার বার পেলাম, এখানে ম্যাক্সিমাম মোমেন্টের জন্য 4টা 7 নাম্বার বার আসছে। এখন এই 4টা 7 নাম্বার বার থেকে আমি জানি যে এখানে আমি 50%-এর বেশি কেটে ফেলতে পারবো না। তার মানে 2টা রিইনফোর্সমেন্ট আমি কেটে ফেলতে পারবো। তার মানে এইখানে যদি সেকশন চিন্তা করো, ধরো এটা এ এ সেকশন, আর এইখানে যদি সেকশন চিন্তা করো সেটাকে আমরা বলতেছি হচ্ছে বিবি। বিবি সেকশনে আমি যখন যাব, তাহলে আমি যেটা করতেছি যে আমার 2টা রিইনফোর্সমেন্টকে আমি জানি যে কেটে ফেলতে পারবো, তার মানে 2টা রিইনফোর্সমেন্টকে উপরে উঠায় দিতে পারবো। তাহলে কর্নার রিইনফোর্সমেন্ট গুলোকে আমি হয়তো বা এখানে রেখে দিলাম নিচে, আর বাকি যে 2টা রিইনফোর্সমেন্ট আছে সেই 2টা রিইনফোর্সমেন্টকে আমি হচ্ছে এখানে কি করে ফেললাম, পুরো হচ্ছে ক্র্যাঙ্ক বার হিসাবে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এই যে 2টা রিইনফোর্সমেন্ট, এই 2টা রিইনফোর্সমেন্ট কাজ করবে কি হিসাবে, নেগেটিভ রিইনফোর্সমেন্ট হিসাবে কাজ করবে। এখন প্রশ্ন আসতে পারে যে নিচে তো আমার 4টা রিইনফোর্সমেন্ট প্রয়োজন, উপরে যে 2টা রিইনফোর্সমেন্ট দিয়েই আমার আসলে কাজ চলে যাবে তা তো না, আরো রিইনফোর্সমেন্ট লাগতে পারে। সেই রিইনফোর্সমেন্ট গুলো আমরা অ্যাকচুয়ালি এখানে প্রোভাইড করব। তো ধরে নিলাম যে একই মোমেন্ট এখানে লাগবে, তো উপরেও
আরো দুইটা হচ্ছিল 7 নম্বর বারান্দায়। তো আমি আরো দুইটা রিইনফোর্সমেন্ট এখানে প্রোভাইড করব। এই যে প্রোভাইড করতেছি, এই প্রোভাইড করা বারগুলো এই যে এখানে দেওয়া আছে, এখানে হয়তো বা প্রয়োজন হয় নাই, বাট এখানেও দেয়া লাগতে পারে। এই যে বারগুলো আছে, আমি এটা একটু ডিলিট করে দিই, এই বারগুলোকে আমরা জেনারেলি বলি হচ্ছে এক্সট্রা টপ। তোমরা এই টার্মগুলোর সাথে মোটামুটি একটু পরিচিত, অটোক্যাড ডিজাইনের সময়, ড্রয়িং এর সময় করছো। তো এইখানে যদি এডিশনাল কোনো রিইনফোর্সমেন্ট লাগে, তো সেটাও তুমি দিতে পারবা এক্সট্রা টপ হিসাবে। এইভাবে হচ্ছে রিইনফোর্সমেন্টটাকে ডিস্ট্রিবিউট করা যায়। যদি তুমি এইভাবে ডিস্ট্রিবিউট করো, সেই ক্ষেত্রে বারগুলা কখন কোথায় বেন্ড করবা সেটার জন্য এসিআই কোড হচ্ছে বলে দেয় যে এই যে নেগেটিভ রিইনফোর্সমেন্ট উপরে নিয়ে যাচ্ছ, এটা বেন্ড করার ক্ষেত্রে যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে L/7, আর যদি এটা ফিক্সড সাপোর্ট হয় বা মনোলিথিক কাস্টিং বলা হচ্ছে যেটাকে, সেটা হচ্ছে L/4 ডিস্টেন্সে বেন্ড করতে হবে। তাহলে এটাও একইভাবে L/4, এটা L/4, সবগুলো L/4 হবে। এখানে একই কথাই প্রযোজ্য, এটা সিম্পলি সাপোর্টেড বলা আছে। যদি সিম্পলি সাপোর্টেড না হয়, মনোলিথিক কাস্টিং হয়, তাহলে L1/4 আসবে। আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট যখন কাটবা, নেগেটিভ রিইনফোর্সমেন্ট কাটার ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে L1/3 বা L2/3, মানে স্প্যান/3 কোথায় কাটবা। আর পজিটিভ যে রিইনফোর্সমেন্ট গুলো আছে, নিচের যে পজিটিভ রিইনফোর্সমেন্ট, এইটাকে সাপোর্টের ভিতরে মিনিমাম হচ্ছে 6 ইঞ্চ পর্যন্ত তোমাকে নিয়ে যেতে হবে অ্যাজ ইউজুয়াল। আর এই ক্ষেত্রে ইন্টেরিয়র সাপোর্টেও যে তোমার পজিটিভ রিইনফোর্সমেন্ট আছে, সেটাকেও মিনিমাম হচ্ছে 6 ইঞ্চ নিতে হবে, সেটা আগেরটার ক্ষেত্রে প্রযোজ্য। মানে যতগুলো সাপোর্ট আছে সব সাপোর্টে হচ্ছে অ্যাটলিস্ট 6 ইঞ্চি করে তোমাকে হচ্ছে ভিতরে রাখতে হবে। এইভাবে তুমি বার কাট আউট করতে পারো। তো এটা হচ্ছে আরেকটা সিস্টেম। তো আমাদের বাংলাদেশে মোটামুটি এই ক্র্যাঙ্ক বার সিস্টেমটাই অনেক সময় ইউজ করে, এরকম বার কাট অফ না করে। কারণ এই বার কাট অফ করলে যেটা প্রবলেম হয়, যে আমি নেগেটিভ বার এখানে কেটে ফেলতেছি, তো আমি যদি এখানে সেকশন নেই, সেকশন নিলে হচ্ছে আমার ধরো নিচে 2টা রিইনফোর্সমেন্ট আছে বা 4টা রিইনফোর্সমেন্ট যাই আছে, উপরে কোনো রিইনফোর্সমেন্ট না থাকলে আমরা শেয়ার রিইনফোর্সমেন্ট দিতে পারি না। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এখানে আসলে হ্যাঙ্গার বার দিতেই হয়। সো এইখানে তুমি যাই দাও না কেন, দেখা যাবে যে 2টা বারকে কন্টিনিউ করতে হবে থ্রু আউট দ্য লেন। সেটা হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা। প্র্যাকটিক্যালি যখন কাজ করবা, তুমি যেভাবে বার কাট অফ করো বা যাই করো না কেন, অ্যাটলিস্ট 2টা রিইনফোর্সমেন্ট তোমার উপরে কিন্তু কন্টিনিউ করতেই হবে, আদারওয়াইজ তুমি শেয়ার রিইনফোর্সমেন্ট দিতে পারবে না। সো এটা সবসময় মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে প্রেসক্রাইবড, বা এটা হচ্ছে একটা গাইডলাইন। এটা কিন্তু প্র্যাকটিক্যালের সাথে তোমাকে সামঞ্জস্যপূর্ণ করে ব্যবহার করতে হবে। আচ্ছা, তো এই জিনিসগুলো তোমরা হচ্ছে আমি এখানে খুব সিম্পল একটা সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে এটা করাইছি। তোমরা 3-2 বা 4-1 যে একটা সেশনাল কোর্স করবা আরসিসি, যেখানে তোমাদের 6 তলা বিল্ডিং বা 4 তলা বিল্ডিং ডিজাইন করানো হবে, সেইখানে হচ্ছে তোমরা একদম উইথ ডাইমেনশন সুন্দর করে এগুলো রিপোর্ট জমা দিবা। সো সেইখানে যে এই ডিটেইলিংটা তোমাদের কাজে লাগবে। সো এখানে আমি জাস্ট আইডিয়াটা দিয়ে দিলাম যাতে ওইখানে যে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার থাকে। আচ্ছা, সো আমরা আমাদের বিমের প্রবলেমের ক্ষেত্রে আমরা এটা আসলে ব্যবহার করব না, এটা আমরা নেক্সট টপিকসে যখন স্ল্যাবে যাব তখন এটা ব্যবহার করব। এটা গেল সিম্পলিফাইড এসিআই কোড রিকোয়ারমেন্ট আমাদের কি আছে সেটা। এখন আমি এই টপিকসের লাস্ট একটা জিনিস কথাবার্তা বলবো, এটা পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, সেটা মুখস্থ করার কিছু নাই, আমি জাস্ট তোমাদেরকে এগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের ভবিষ্যতে কাজে লাগে। আরসিসি ডিজাইনের ক্ষেত্রে আমাদের যেটা আসলে করি আমরা, সেটা হলো প্রতিটা কম্পোনেন্টকে আলাদা আলাদা ভাবে ডিজাইন করি। সেটা বিম হোক বা কলাম হোক বা স্ল্যাব হোক, সব হচ্ছে আমরা আলাদা আলাদা করে ডিজাইন করি। কিন্তু যখন এটা গ্র্যাভিটি লোড বা ল্যাটারাল লোডের আন্ডারে থাকে, পুরো বিল্ডিংটা আসলে একটা ইউনিট হিসাবে কাজ করে। সো তখন একটা বিম যদি ফেল করে, পুরো স্ট্রাকচারটা এফেক্টেড হবে। একটা কলাম যদি ফেল করে, পুরো স্ট্রাকচারটা এফেক্টেড হবে। সো যখন আমরা ডিজাইন করব পার্টিকুলার এক একটা সেকশন বা পার্টিকুলার এক একটা এলিমেন্ট, এর সাথে সাথে আমাদের চিন্তা করতে হবে যে পুরো বিল্ডিং এর ইন্টিগ্রিটিটা ঠিক আছে কিনা, পুরো বিল্ডিংটা একটা ইউনিট হিসাবে কাজ করবে কিনা সেটা।
পুরো বিল্ডিংটাকে যদি আমাকে ইউনিট হিসাবে কাজ করাইতে হয়, আমাকে এমন ভাবে সবকিছু ডিজাইন করতে হবে যাতে প্রতিটা মেম্বারই হয়তোবা ফেল করে যাবে, কিন্তু ফেল করার পরেও সে একদম লোড ক্যাপাসিটি জিরো করে ফেলবে, কিছুটা লোড সে নিতে পারবে, অ্যাটলিস্ট গ্র্যাভিটি লোডটাকে সে রিডিস্ট্রিবিউট করতে পারবে। সেই জিনিসটা আমাদেরকে এনশিওর করতে হবে। এটাকে আমরা হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি বলবো, যে একটা বিল্ডিং কলাপস করতে পারে, একটা সার্টেন লোডের জন্য অবশ্যই ফেল করতে পারে, কিন্তু সেটা যাতে ক্ষতিগ্রস্ত কম হয়, মানুষের প্রাণহানি বা টোটাল বিল্ডিং এর কলাপস যাতে না হয় সেটা আমাদেরকে দেখতে হবে। ফর এক্সাম্পল হিসাবে দেখো যে এখানে একটা বিল্ডিং এর কলাপস দেখানো হচ্ছে। তো এই বিল্ডিংটা কলাপস করার সময় দুইটা কলাম দুই ভাবে ফেল করছে। এই কলামটা দেখো যে রিইনফোর্সমেন্ট গুলো তার নিজস্ব জায়গায় আছে এবং মোটামুটি একটু একটু করে বাঁকা হয়ে গেছে, বাট মোটামুটি স্ট্রেইট আছে। এটা স্ট্রেইট আছে, পক্ষান্তর আমি যদি চিন্তা করি এই বারগুলা এগুলো অনেকখানি বাকল করে গেছে, ভিজিবলি আমরা দেখতে পাচ্ছি যে বাকল করে গেছে। এবং বাকল করার সাথে আর একটা জিনিস হয়েছে, সেটাও আমরা যদি ভালো করে খেয়াল করে দেখবো, এইটার কোর কংক্রিট, যেটা কোর কংক্রিটটা ড্যামেজ হয়েছে কিছুটা, কিন্তু খুলে পড়ে যায় না, স্পলিং হয় না, কংক্রিট স্পলিং হয় না কোর কংক্রিটে। বাট এইটার যে কোর কংক্রিট আছে এটা কমপ্লিটলি বের হয়ে পড়ে আসছে, তার মানে স্পলিং ডাউন হচ্ছে। এখন এই যে বিল্ডিংটা এখন দাঁড়ায় আছে, ধরো ড্যামেজের পর দাঁড়ায় আছে, মানে এর উপরে তো এখন পর্যন্ত গ্র্যাভিটি লোড আসতেছে, এরপরে কিন্তু এখন পর্যন্ত গ্র্যাভিটি লোড আসতেছে। এখন কোন কলামটা গ্র্যাভিটি লোড নিতে পারবে বলতো? তোমাদের কি মনে হয় এই গ্র্যাভিটি লোডটা কে নিতে পারবে আর কে নিতে পারবে না? একটু কথাবার্তা বলতে হবে, তুমি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, আমি বললাম যে কোন কলামটা এখন ফার্দার লোড নিতে পারবে আর নিতে পারবে না, দেখে বোঝা যায়। আনকনফাইন্ড কলামটা। কনফাইন্ড কলামটা। আচ্ছা, তাহলে এটাকে কনফাইন্ড বা আনকনফাইন্ড কেন বলতেছে এটা একটু পরে আসবো আমি। তার মানে কনফাইন্ড কলামটা এখন পর্যন্ত কিছুটা লোড ক্যারি করতে পারবে, যেহেতু তার কনক্রিট এখনো ভিতরে ইনটেক অবস্থায় আছে। আচ্ছা, এইটার আসলে আমাদের কেন এরকম দুইটা বিহেভিয়ার ভিন্ন ভিন্ন জিনিসটা হলে এটাকে বলা হচ্ছে কনফাইন্ড কনক্রিট, স্যার কনফাইন্ড কলাম। তার মানে এখানে এনাফ শেয়ার রিইনফোর্সমেন্ট ছিল, এনাফ শেয়ার রিইনফোর্সমেন্ট ছিল, যার কারণে এটা যখন ফেল করছে, ফেল করার সময় শেয়ার রিইনফোর্সমেন্ট গুলো তার ভিতরের কনক্রিটকে ধরে রাখছে, সে ফেল করে যায়নি। বাট এইখানে শেয়ার রিইনফোর্সমেন্ট হয়তো বা ছিল, কিন্তু সেটা অনেক স্পেসিং এ ছিল, বড় বড় স্পেসিং এ, যার কারণে সে আসলে কনক্রিটটাকে ধরে রাখতে পারেনি, কনক্রিটটা বের হয়ে চলে আসছে এবং ড্যামেজ হয়ে গেছে। তার মানে এই যে ছোট ছোট জিনিসগুলো কিছুই কিন্তু না, তুমি জাস্ট কিছু রিইনফোর্সমেন্টের স্পেসিং কম বা বেশি দিচ্ছ, তার উপর কিন্তু তোমার বিল্ডিং এর টোটাল কলাপস মেকানিজম চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ছোট কাজটা যদি তুমি অল্প কিছু রিইনফোর্সমেন্ট যদি এখানে বাড়ায় দিতা, সে ফর এক্সাম্পল যদি এইটা আরো কিছু রিইনফোর্সমেন্ট তুমি দিয়ে দিতা, তাহলে হয়তোবা এই কলামটা ফেল করতে পারে। তার মানে এরকম ছোট ছোট কিছু কাজ করলে আমাদের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিটা ঠিক থাকে। তো সেটাই হচ্ছিল মূলত এখানে আলোচনার বিষয়, যে আসলে আমরা কি করতে পারি। তাহলে দেখো যে টোটাল কলাপস অফ এ স্ট্রাকচার ক্যান বি প্রিভেন্টেড থ্রু রিলেটিভলি মাইনর চেঞ্জেস ইন বার ডিটেইলিং। তার মানে আমরা যদি বার ডিটেইলিং করি, খুব মাইনর চেঞ্জ করি, তাতেও আমাদের হচ্ছে হলো বিল্ডিং স্ট্রাকচারের পারফরমেন্সটা অনেক ভালো হয়। পারফরমেন্স বলতে আসলে কি বুঝি? একটা বিল্ডিং, ধরো আমি এদিকে লোড দিচ্ছি, ধরো ল্যাটারাল লোডের কথাই বললাম, আর এদিকে টপ ফ্লোরে হয়তো বা ডিফ্লেকশন হচ্ছে, তাহলে বিল্ডিংটা এইভাবে এইভাবে যে পিক লোডে পৌঁছাবে, লোডে পৌঁছানোর পরে এমন হতে পারে যে হঠাৎ করে ভেঙে পড়ে গেল, এটাও হতে পারে, এরকম হতে পারে, এইরকমও হতে পারে। তিনটার মধ্যে আসলে মাহাত্ম কি? তিনটার মাহাত্ম হচ্ছে হলো, প্রথম যে কন্ডিশন যে সবাই পিকে যাচ্ছে, পিকে যাওয়ার পরে এটা হলো সাডেনলি ফেল করে গেছে, তার মানে এখানে ক্যাটাস্ট্রফিক একটা সিচুয়েশন দাঁড় হবে, তার মানে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এইটা আরো ফার্দার কিছু ডিফরমেশন নিচ্ছে, কিন্তু লোড হচ্ছিল, ক্যাপাসিটি কমে গেছে।
আর এটা হলো সবচেয়ে ভালো কন্ডিশন, যে সে ফেল করতেছে কিন্তু খুব ধীরে 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 ক্যালকুলেশন তোমার স্ট্রেংথটা কমতেছে। এই যে এই যে জায়গাটা, এটাকে আমরা বলি পোস্ট পিক বিহেভিয়ার। পোস্ট পিক বিহেভিয়ারটা একটা বিল্ডিং এর ক্ষেত্রে অনেকাংশে ডিপেন্ড করে তার ডিটেইলিং এর উপরে। সেটাই এখানে বলা হয়েছে যে আমরা টোটাল কলাপসটা প্রিভেন্ট করতে পারি, যেরকম মাইনর যদি কিছু চেঞ্জ করি তাহলে আমার টোটাল স্ট্রাকচারের পারফরমেন্সটা অনেক ভালো হয় যখন লোড আসে। তাহলে বলতেছে যে ইফ সাম রিইনফোর্সমেন্ট প্রপারলি কনফাইন্ড in carried continuously through a support, then even if the support is damaged or destroyed, catenary action of the beam can prevent the total collapse. এটা আর একটা ফেনোমেনা যে ক্যাটেনারি অ্যাকশন বিমের ক্ষেত্রে। এটা কলামের ক্ষেত্রে বুঝলাম যে আমাদের হচ্ছিল প্রপারলি যদি কনফাইন থাকে সেটা হলো আমাদের ভেঙে পড়ে যাবে না একদম। আচ্ছা, আর ক্যাটেনারি অ্যাকশনের কথা যেটা বলা হচ্ছে সেটা আমি এখানে একটু ব্যাখ্যা করব। সেটা হলো, ধরে নাও যে এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর অনেকগুলা কলাম আছে, বিম আছে। হঠাৎ করে একটা কলাম হচ্ছে হলো ফেল করে গেছে, এই একটা কলাম হঠাৎ করে ফেল করে গেছে। এই একটা কলাম ফেল করলে যেটা হবে, আমরা যখন কলাম ডিজাইন করি প্রতিটা কলাম তার একটা নির্দিষ্ট পরিমাণ লোড নেওয়ার ক্যাপাসিটি থাকে, প্রতিটা কলামের একটা লোড নেওয়ার ক্যাপাসিটি থাকে। এবং আমরা জানি যে এখানে টোটাল যে লোড আসবে সেগুলোকে ডিস্ট্রিবিউট করেই কিন্তু আমরা প্রতিটা কলামকে ডিজাইন করি। এই কলামটা যদি হঠাৎ করে ফেল করে যায়, স্বাভাবিকভাবে প্রতিটা কলামের মধ্যে নতুন করে এডিশনাল কিছু লোড আসবে। তো আমরা সবসময় জানি যে আমাদের কলাম বিম আমরা যাই করি না কেন, আমরা স্ট্রেংথ ডিজাইনের সময় লোডটাকে বাড়ায় নেই এবং হচ্ছে স্ট্রেংথটাকে কমায় নিই। তার মানে একটা ফ্যাক্টর অফ সেফটি এনশিওর করি। এই ফ্যাক্টর অফ সেফটির কারণে হয়তোবা এই যে উপরের যে লোড আছে সেই লোডটা এটার সাথে কিছু করে প্লাস হবে, প্রতিটার সাথে হয়তোবা প্লাস মাইনাস কিছু একটা হবে। তো ফ্যাক্টর অফ সেফটির কারণে সে আসলে কমপ্লিটলি ভেঙে পড়ে যাবে না, যেহেতু কিছু ফ্যাক্টর অফ সেফটি আছে। তার মানে সে ধরো 100 কিপ লোড দিয়ে ডিজাইন করা আছে, সে হয়তো 150 কিপ পর্যন্ত লোড নিতে পারবে। সো এই কলামের যে লোড আসার কথা ছিল সেইগুলা রিডিস্ট্রিবিউট হয়ে অন্যান্য কলামগুলোতে চলে যাবে। কিন্তু এটা ভালো করে বুঝতে হবে যে এই যে কলামটা এইটাও নাই, এখন বিমটাও যদি কাজ না ঠিক মতো করে তাহলে কিন্তু এই লোডটা রিডিস্ট্রিবিউট করতে পারবে না। তার মানে এই বিমটাকে খুব ভালো মতো কাজ করতে হবে। তাহলে কিভাবে দেখো, নর্মালি তুমি যদি চিন্তা করো যে দুইটা কলামের মাঝখানে একটা কলাম ছিল যেটা অলরেডি রিমুভ করে ফেলছি আমরা, তার মানে এখানে অলরেডি ফেল করে গেছে। ফেল করে গেলে যেটা হবে যে এখানে যে লোডটা আসতেছে উপরের কলাম থেকে, এই উপরের কলামের লোডটা যাইতে হবে কোথায়, এই যে এখানে দুইটা কলাম আছে তার দুই দিকে, সেইখানে যাবে। যাওয়ার জন্য এটা আসলে ঠিক যেই মুহূর্তে কলামটা ফেল করে যাবে তার আগের মুহূর্তে যদি চিন্তা করো, এখানে মোটামুটি একটা কম্প্রেশন জোন হয়ে সে হচ্ছিল যাবে। এটাকে জেনারেলি আমরা বলি হচ্ছিল কম্প্রেশন আর্চ। কম্প্রেশন আর্চের মাধ্যমে সে হচ্ছিল এখানে লোডটাকে ট্রান্সফার করবে। ট্রান্সফার করার সময় দেখা যাবে যে এখানে প্রচুর ডিফ্লেকশন হবে, ডিফ্লেকশন হয়ে আমাদের এই বিমটা হচ্ছে হলো ক্র্যাকড হয়ে যাবে। ক্র্যাকড হওয়ার পরে এই যে কম্প্রেশন হচ্ছে, তার মানে কংক্রিটের ভিতর দিয়ে যাচ্ছে, কংক্রিট আর ইনট্যাক্ট থাকতে পারবে না, যেহেতু অনেক ডিফ্লেকশনও হবে লোডের কারণে। তখন তার অবস্থা অনেকটা এরকম হয়ে যাবে। তখন যে জিনিসটা হবে, কংক্রিট ইটসেলফ কাজ করতে পারবে না, কিন্তু যদি আমাদের কংক্রিটের ভিতরের যে রিইনফোর্সমেন্ট আছে এটা যদি প্রপারলি অ্যাঙ্কর্ড অবস্থায় থাকে, খুব সুন্দর করে ডিটেইলিং করা থাকে, সেটা একটা ক্যাটেনারি অ্যাকশন দিবে। তোমরা ক্যাটেনারি অলরেডি পড়ে আসছো 1-2 তে মেকানিক্সে, একটা ক্যাবলের মতো কাজ করবে। তার মানে এটার উপর যে লোড আসতেছে সেই লোডটাকে সে ট্রান্সফার করে কলাম পর্যন্ত নিয়ে যেতে পারবে। তার মানে দেখো পুরো বিমটা কলাপস হওয়ার আগ পর্যন্ত সেই লোডটাকে ক্যারি করতে পারতেছে। তার মানে সে স্টিল নাও রিডিস্ট্রিবিউট করে এখানে নিয়ে আসতে পারবে। এটাকে বলা হচ্ছিল ক্যাটেনারি অ্যাকশন বিমের। এই জিনিসটা তখনই সম্ভব হবে যদি তোমার
ডিটেইলিং ঠিক মতো করা থাকে, এডিকুয়েট শেয়ার রিইনফোর্সমেন্ট তোমার থাকে বিমের মধ্যে, তাহলে আসলে তুমি বিএবি একটা পাবা। তো এই ক্যাটেনারি অ্যাকশন পাওয়ার জন্য বিমকেও আমাকে এডিকুয়েট শেয়ার রিইনফোর্সমেন্ট প্লাস হচ্ছিল এটার যে হুক দেওয়ার প্রয়োজন ছিল সেই জিনিসগুলো দিতে হবে। এই বিম এবং কলামের খুব সামান্য সামান্য জিনিস হচ্ছিল, আমরা যদি একটু কেয়ারফুলি করি তাহলে আমাদের বিল্ডিং এর টোটাল কলাপসটা আমরা কি করতে পারি, অ্যাভয়েড করতে পারি। যেমন রানা প্লাজা ধস হয়েছে, এটা তোমরা সবাই মোটামুটি জানো 2013 সালে, 2000 উপরে মানুষ মারা গেছে। তো সেটা কিন্তু সামথিং লাইক দ্যাট এরকম কিছুই হয়েছে, গ্র্যাভিটি লোডে ফেল করে গেছে। হয়তো বা ফার্স্টে একটা কলাম বা দুইটা কলাম ফেল করে গেছে, যদি সবকিছু ঠিকঠাক থাকতো, প্রপারলি ডিজাইন করা থাকতো, হয়তো বা একটা ফ্লোর বা দুইটা ফ্লোর একটু এফেক্টেড হতো, কিন্তু ফুল বিল্ডিং ধসে পড়ে যেত। প্রপারলি ডিজাইন না করা থাকলে এরকম কেস শুধু গ্র্যাভিটি লোডেই হতে পারে, আর আর্থকোয়াক লোড আসলে এটার সিচুয়েশন আরো বাজে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যখন তোমরা ডিজাইন করবে। আচ্ছা, আমি যা বলতে চাচ্ছি সেটাকে বুঝতে পারছো তোমরা? কথাবার্তা বলো। জি স্যার। ওকে, আর এইখানে আমি হচ্ছিল তোমাদের কিছু স্ট্রাকচারাল ইন্টিগ্রিটির প্রভিশন হচ্ছিল লিখে রাখছি, যেগুলা আমি অলরেডি ক্লাসে কিছু কিছু সময় বলছি বা কিছু ব্যাপার হয়তো বা বলা হয়নি, সেগুলা দিয়ে আমি এখনো টোটাল জিনিসগুলো লিখে রাখছি, তোমরা আসলে এটা রিড আউট করবে পুরোপুরি। আমি জাস্ট কিছু জিনিস আবার একটু বলে দিই জাস্ট তোমাদের মাথায় নেওয়ার জন্য। যেমন বলা হচ্ছে যে বিম অ্যাট দ্য পেরিমিটার অফ স্ট্রাকচার, যদি কোনো একটা বিম স্ট্রাকচার বা বিল্ডিং এর পেরিমিটারে থাকে, তার মানে একদম সাইডে এই যে থাকে, সেটার ক্ষেত্রে বলা হচ্ছে মাস্ট হ্যাভ কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট পাসিং থ্রু দ্য রিজিয়ন বাউন্ডেড বাই লংজিটিউডিনাল রিইনফোর্সমেন্ট অফ কলাম consisting of at least 1/6 of the tensile reinforcement requirement for the negative moment at support, but not less than 2 বার। বিশাল বড় লাইন, বাট সহজভাবে বলতে গেলে এরকম যে আমার যখন একটা বিম এবং কলামের সাপোর্ট থাকবে, সরি জয়েন্ট থাকবে, বলা হচ্ছে যে পেরিমিটার বিম এবং হলো এরকম কন্টিনিউয়াস বিম যদি থাকে, তাহলে কলামের যে রিইনফোর্সমেন্ট গুলো আছে সেটা ধরো লোকেশন হচ্ছে এই জায়গায় চারটা, আর্বিট্রারিলি আমি ধরে দিলাম যে চারটা রিইনফোর্সমেন্ট আছে। বলা হচ্ছে যে বিম যেটা পেরিমিটারে থাকে মাস্ট হ্যাভ কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট পাসিং থ্রু দ্য রিজিয়ন বাউন্ডেড বাই লং রিইনফোর্সমেন্ট অফ কলাম। তার মানে এই যে বিম আছে, বিমের ভিতরের যে রিইনফোর্সমেন্ট আছে সেটা অবশ্যই যাইতে হবে কলামের ভিতর দিয়ে, এবং এটার যে কোর কংক্রিট আছে, কোর কংক্রিট বলতে আমরা জেনারেলি বলি হচ্ছে হলো শেয়ার রিইনফোর্সমেন্টের ভিতরের যে কংক্রিটটা সেটা, আর বাইরের যে কংক্রিটটা আছে সেটাকে বলি আমরা কভার কংক্রিট। কভার কংক্রিট দিয়ে কখনো বিমের রিইনফোর্সমেন্ট যাবে না, সেটাকে অবশ্যই কোর কংক্রিট দিয়ে নিয়ে যেতে হবে। আর এখানে বলতেছে যে নেগেটিভ রিইনফোর্সমেন্টে যে পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে তার অ্যাটলিস্ট 1/6 হচ্ছে হলো কন্টিনিউ করতে হবে কলামের ভিতর দিয়ে, বাট এটা কোনোভাবেই 2টা বারের চেয়ে কম হবে না। এগুলো খুব সিম্পল জিনিস, বাট মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এটা একটা জিনিস। আর একটা বলতেছে যে অ্যাটলিস্ট 1/4 অফ দ্য টেনশন রিইনফোর্সমেন্ট রিকোয়ার্ড ফর পজিটিভ মুভমেন্ট অ্যাট দ্য মিডস্প্যান বাট নট লেস দ্যান 2 বার। আর একটা জিনিস বলতেছে যে পজিটিভ রিইনফোর্সমেন্ট যেটা লাগবে বিমের, সেইটারও আমাদের হচ্ছে হলো কতটুকু, অ্যাটলিস্ট বলতেছে 1/4 কলামের ভিতরে যাবে। এটা যেহেতু প্ল্যান, এটা আমরা পজিটিভ রিইনফোর্সমেন্ট এইভাবে দেখাতে পারবো না, সেকশনে লং সেকশনে দেখাতে পারবো। তার মানে পজিটিভ রিইনফোর্সমেন্ট হলো 1/4 হচ্ছে হলো কলাম দিয়ে কন্টিনিউ করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, ইন এডিশন আমাদের আরেকটা জিনিস বলতেছে যে এই যে রিইনফোর্সমেন্ট গুলো আমরা দিব বিমের ভিতরে, এখানে যে শেয়ার রিইনফোর্সমেন্ট ইউজ করবো সেটাকে অবশ্য 135 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করতে হবে। আমরা অলরেডি শেয়ার রিইনফোর্সমেন্টের গ্রুপ এগুলো পড়ে আসছি, 90 ডিগ্রিতে করা যায় বা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে করা যায়। আমাদের বলছে যে স্পেশাল সাইসমিক জোনের জন্য এটাকে অবশ্যই 135 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ড করতে হবে।
এটা সাইসমিক প্রভিশন। তারপর বলতেছে the required continuity of the long reinforcement can be provided using top reinforcement spliced at midspan and bottom reinforcement spliced near the support. এটা আমরা আগেও কথা বলছি যে আমরা যখন বিমের ক্ষেত্রে রিইনফোর্সমেন্ট জোড়া দিতে হবে, রিইনফোর্সমেন্ট জোড়া দেওয়ার ক্ষেত্রে আমার পজিটিভ রিইনফোর্সমেন্ট মিড স্প্যানে দরকার, সো এখানে জোড়া দিতে পারবো না, আমাদের জোড়া দিতে হলে সাপোর্টের দিকে যে জোড়া দিতে হবে, বা নেগেটিভ রিইনফোর্সমেন্ট যখন আমাদের জোড়া দিতে হবে সেটাকে মিড স্প্যানের দিকে জোড়া দিতে হবে। এই যে ওভারল্যাপিং পোরশনটা এটার কথা বলতেছে যে the required continuity of long reinforcement can be provided using top reinforcement spliced at midspan, midspan এ দিতে পারবো, and bottom reinforcement spliced or near the support, তাহলে সাপোর্টের কাছাকাছি হলে আমরা জোড়া দিতে পারবো। তারপরে at least 1/4 of the bottom bar must extend 6 inch into the support, যেটা আমরা একটু আগে আলোচনা করে আসলাম। তারপরে at least 1/3 of the negative bar extended at a certain minimum distance past the point of inflection, এটা আমরা লাস্ট দিন আলোচনা করছিলাম, আমাদের যদি মনে থাকে। সো নেগেটিভ রিইনফোর্সমেন্ট, এই যে পয়েন্ট অফ ইনফ্লেকশনটা আছে, থিওরিটিক্যালি পয়েন্ট অফ ইনফ্লেকশনে যে আমাদের আর কোনো রিইনফোর্সমেন্ট লাগবে না, কিন্তু বলা হচ্ছিল যে অ্যাটলিস্ট 1/3 রিইনফোর্সমেন্ট আমাকে হচ্ছিল কন্টিনিউ করে যেতে হবে। কতটুকু করতে হবে? ডি অথবা 12 ডিবি অথবা হচ্ছে ln/60, এই ডিস্টেন্স পর্যন্ত কন্টিনিউ করে যেতে হবে এই রিইনফোর্সমেন্টটা। ওইটার কথাই ওইখানে লাস্ট বলছে যে অ্যাটলিস্ট 1/3 রিইনফোর্সমেন্ট তোমাকে হলো পয়েন্ট অফ ইনফ্লেকশনের পরে তোমার করতে হবে, কন্টিনিউ করে যেতে হবে। সো এগুলো হচ্ছে হলো বেসিক্যালি সাইসমিক জোনের জন্য প্রভিশন, এই প্রভিশনগুলো আমাদেরকে হচ্ছে হলো মেনটেন করতে হবে, ঠিক আছে? তো এই জিনিস তোমাদেরকে হয়তো বা ওইভাবে মুখস্থ করতে হবে না পরীক্ষার জন্য, এটা জাস্ট তোমাদের জানার জন্য আমি এখানে রাখলাম। সো তোমরা নিজেরা এটা পড়বা এবং পড়ে বুঝবা যে আসলে কি বলতে যাচ্ছে, যেগুলো ভবিষ্যতে তোমাদের হয়তো বা কাজে লাগবে। তো এই হচ্ছিল মোটামুটি আমাদের ওয়ান টাইম করে বা ডেভেলপমেন্ট রিলেটেড যে টপিকসটা। তো আমাদের আর একটা ছোট টপিকস আছে, হয়তো বা 2 দিনের মতো লাগবে। সো এই উইকে একটা ক্লাস পাবো, আর নেক্সট উইকে হয়তো বা একটা ক্লাস হলে আমাদের সিলেবাস র্যাপ আপ করতে পারবো। তো আজকে ক্লাস আর অত বেশি এক্সটেন্ড করবো না, আমাদের 10 মিনিট সময় আছে, এখানে ছেড়ে দিব, নেক্সট দিন হয়তো নতুন টপিকস নিয়ে কথা বলবো।